পঞ্চম পর্ব সিভিল টেকনোলজির থিওরি অফ স্ট্রাকচার সাবজেক্টের লেকচার সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রকৌশলী আমির আদনান। আগের লেকচারের ধারাবাহিকতায় আমরা আজকে চ্যাপ্টার 4 ডিফ্লেকশন অফ বিমের লেকচার 4 আজকে যে টপিক সেটা হচ্ছে কি আমাদের স্লোপ অফ ডিফ্লেকশন ক্যালকুলেশন অফ সিম্পলি সাপোর্টেড বিম। আমরা আগের ক্লাসগুলোতে ক্যান্টিলিভার বিমের স্লোপ এবং ডিফ্লেকশন কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আজকে থেকে আমরা সিম্পলি সাপোর্টেড বিমের স্লোপ এবং ডিফ্লেকশন কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেই ব্যাপারে আলোচনা করব। তো প্রথমে আমরা আজকে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব, আমরা ধারাবাহিকভাবে প্রথমে আমাদের যেই সিম্পলি সাপোর্টেড বিম থাকবে সেই সিম্পলি সাপোর্টেড বিমগুলার এবং কোন ধরনের বিম আমরা সিমেট্রিক্যালি লোডেড বিমগুলা নিয়ে আলোচনা করব প্রাথমিকভাবে। আমি সেটা প্রথম লেকচারে বলছিলাম সিমেট্রিক্যালি লোডেড সিম্পলি সাপোর্টেড বিমের কিভাবে স্লোপ এবং ডিফ্লেকশন বের করতে হয়। তো আমরা প্রথমে যেই প্রবলেমটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কি 5 মিটার লম্বা একটি সাধারণভাবে স্থাপিত বিম, এটার যে স্পান দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার এবং সাধারণভাবে স্থাপিত বিমের প্রস্থচ্ছেদ দেওয়া আছে বি হচ্ছে 15 সেন্টিমিটার, ডি দেওয়া আছে 30 সেন্টিমিটার, প্রস্থচ্ছেদ দেওয়া আছে। বিমটির মধ্যবিন্দুতে 650 কেজি কেন্দ্রবিত লোড আছে, একটা পয়েন্ট লোড আছে এবং সেটা বিমের ঠিক মাঝখানে। তার মানে এখান থেকে হচ্ছে আমাদের দূরত্ব হচ্ছে 2.5 মিটার আর এ পাশেও 2.5 মিটার দূরত্ব হবে, যেহেতু 5 মিটার আমাদের স্পান দৈর্ঘ্য। এখানে ই এর মান দেওয়া আছে ই মডুলাস অফ ইলাস্টিসিটি ই হচ্ছে 2 × 10⁻6 কেজি পার সেন্টিমিটার স্কয়ার হয়। তবে সাপোর্টের স্লোপ এবং বিমটিতে সর্বোচ্চ ডিফ্লেকশনের পরিমাণ নির্ণয় করে। এখানে আমরা যদি খেয়াল করি আমাদেরকে বলছে সাপোর্টের স্লোপ, তার মানে এখানে এই সাপোর্ট আর এই সাপোর্টের স্লোপ কত হবে সেটা বের করতে বলছে এবং বিমটিতে সর্বোচ্চ ডিফ্লেকশন কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই ডাটাগুলা এখান থেকে আমরা পেয়েছি। কেন্দ্রীভূত লোডের পরিমাণ, স্পান দৈর্ঘ্য এবং মডুলাস অফ ইলাস্টিসিটি, এগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে। বি প্রস্থচ্ছেদের বি এর মান 15 এবং ডি এর মানও 30 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে প্রাথমিকভাবে আমরা যখন কোনো সিম্পলি সাপোর্টেড বিমের স্লোপ এবং ডিফ্লেকশন বের করতে যাব তখন আমাদেরকে কি করতে হবে, আমি প্রথম লেকচারে সেটা আলোচনা করছিলাম। যেখানে আমরা যদি আমাদের সাপোর্ট, এখানে যেহেতু এটা সিমেট্রিক্যালি লোডেড বিম, এখানে আমাদের যেই ইলাস্টিক কার্ভটা হবে, ইলাস্টিক কার্ভের আর যে স্লোপ, সাপোর্ট পয়েন্টের যে স্লোপ এ আমরা এখানে ডিফাইন করছি এ বি সি, মধ্যবিন্দুকে বি দিয়ে ডিফাইন করছি। এ বিন্দু হচ্ছে সাপোর্ট পয়েন্ট, সি বিন্দু সাপোর্ট পয়েন্ট। তাহলে আমাকে সাপোর্টের স্লোপ বের করতে বলছে। প্রথমে যদি আমরা খেয়াল করি এখানে যেই স্পর্শক অঙ্কন করব সেটা, আর যদি আমি সি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করি অবশ্যই দুইটা স্লোপ সেম হবে। তার মানে এখানের ক্ষেত্রে আমরা বলতে পারি থিটা এ এবং থিটা সি সেম হবে যদি আমাদের সিমেট্রিক্যালি লোডেড কোনো সিম্পলি সাপোর্টেড বিম থাকে। তো সেক্ষেত্রে আমাকে যেহেতু সাপোর্টে বলছে আমরা যে কোনো একটা বের করলে আমাদের থিটা এ আর থিটা এ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কি থিটা সি হবে। তাহলে আমরা এইটা বের করতে হলে আমরা যে প্রথম উপপাদ্য জানি, উপপাদ্য অনুযায়ী আমাদের কি করতে হয় কি দুইটা পয়েন্টের স্লোপ আঁকতে হবে, দুইটা পয়েন্টের স্পর্শক আঁকতে হবে। তাহলে এই যে সিমেট্রিক্যালি লোডেড সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে আমরা বলছিলাম আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশন হয় মধ্যবিন্দুতে এবং সেখানে যদি আমরা স্পর্শক অঙ্কন করি সেই স্পর্শকটা সবসময় কি হয় আমাদের উপরে যে নিউট্রাল অ্যাক্সিস থাকে সেটার প্যারালালে থাকে। তাহলে তার মানে এখানে যেই স্পর্শক অঙ্কন করলে আমরা সেটা স্লোপ হবে 0 স্লোপ। তার মানে এই বি পয়েন্টে যখন আমরা স্লোপ অঙ্কন করব অবশ্যই এখানে স্লোপটা 0 হবে, কেননা আমরা প্রথম উপপাদ্য অনুযায়ী জানি কি দুইটা পয়েন্টের স্লোপের পার্থক্যের ইকুয়েশন জানি। তাহলে আমাকে অবশ্যই একটা পয়েন্ট, দুইটা পয়েন্টে স্পর্শক আঁকতে হবে যার একটা স্পর্শকের মান অবশ্যই স্লোপের মান 0 হইতে হবে। তাহলে আমরা এখানে থিটা এ হোক আর থিটা সি হোক দুইটার ক্ষেত্রে সেম থিটা এ মাইনাস থিটা বি লিখতে পারি অথবা থিটা সি মাইনাস থিটা বি লিখতে পারি। তাহলে একটা স্পর্শক অঙ্কন করছি আমি এখানে এ পয়েন্টে, আরেকটা স্পর্শক অঙ্কন করছি আমাদের যেখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন সেই ডিফ্লেকশনে আমরা একটা স্লোপ অঙ্কন করলাম। তাহলে আমাদের এখানে যেইটা থাকবে সেটা হচ্ছে থিটা এ মাইনাস থিটা বি। তাহলে আমাদেরকে স্লোপ বের করতে হবে থিটা এ এবং থিটা বির আমাদেরকে আমার মান হবে 0।
তো প্রথম উপপাদ্য সত্য অনুযায়ী আমাদেরকে যেই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কাউন্ট করতে হবে সেটা হচ্ছে আমাদের স্পর্শক বিন্দু একটা হচ্ছে A পয়েন্ট আর একটা হচ্ছে B পয়েন্ট। তাহলে A পয়েন্ট এবং B পয়েন্টের মাঝখানে কতটুকু আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আছে সে অংশটুকু। তাহলে এই ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিরকম হয় আমরা সেটা আগে থেকেই জানি। যদি একটা সিম্পলি সাপোর্টেড বিমের মধ্যবিন্দুতে একটা পয়েন্ট লোড থাকে সেটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয় এরকম ত্রিভুজাকৃতি একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা পেয়ে থাকি এবং সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টের মান হয় মধ্যবিন্দুতে এবং সেটার মান PL/4। সেটাও আমরা আগের ক্লাসগুলোতে দেখে আসছি কেন PL/4 হয় আমাদের যদি কেন্দ্রীভূত লোড একটা ঠিক সিম্পলি সাপোর্টেড বিমের মাঝখানে থাকে তখন সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টের মান PL/4। P হচ্ছে কেন্দ্রীভূত লোডের পরিমাণ, L হচ্ছে আমাদের স্পান দৈর্ঘ্য যে বিমটা দেওয়া থাকবে সেই বিমের স্পান দৈর্ঘ্য আর 4। তাহলে এক্ষেত্রে আমাদেরকে কি ডাটা দেওয়া আছে? P এর মান দেওয়া আছে আমাদেরকে 6500 কেজি আর L দেওয়া আছে 5 মিটার। আমরা যদি 5 মিটার এখানে L যেহেতু P হচ্ছে কেজিতে আর L হচ্ছে আমরা মিটারে বসালাম। 4 হচ্ছে আমাদের ইকুয়েশনের পর PL/4 এর। এখান থেকে আমরা যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে 8125 কেজি মিটার। আমাদের ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের মান। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি আমরা বলছি কি আমাদের একটা স্পর্শক বিন্দু হচ্ছে A পয়েন্ট আর একটা স্পর্শক বিন্দু হচ্ছে B পয়েন্ট। তাহলে এখান থেকে A এবং B আমরা A এবং B এর ইকুয়েশন যদি বসাই তাহলে আমাকে যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কাউন্ট করতে হবে সেটা হচ্ছে এই পাশের অংশটা শুধুমাত্র এই অতটুকু আমাদেরকে ক্ষেত্রফল নিতে হবে। সেম আমরা যদি দেখি এদিকের ক্ষেত্রফলও এদিকের ক্ষেত্রফল সেম হবে। তার মানে থিটা A থিটা C সেম যেহেতু হবে যে কোনো দিকে আমরা যখন সি টা বের করতাম তখন স্পর্শক অঙ্কন করতাম সি তে। তখন একটা স্পর্শক হইতো সি তে আরেকটা স্পর্শক হচ্ছে আমরা এখানে দেখতেছি বি তে। সবসময় আমরা সিমেট্রিক্যালি লোডেড বিমের ক্ষেত্রে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে একটা স্পর্শক অবশ্যই আমাদের মধ্যবিন্দুতে যেহেতু সেখানে সর্বোচ্চ ডিফ্লেকশন হবে সেখানেই অঙ্কন করব সিমেট্রিক্যালি লোডেড বিম যদি থাকে। তাহলে এখান থেকে আমরা এই ভ্যালুগুলা যদি বসাই আমাদেরকে বের করতে হবে অ্যাকচুয়ালি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রফল বি থেকে এ পর্যন্ত। তাহলে আমরা যদি খেয়াল করি আমাদের এইটা হচ্ছে একটা ত্রিভুজের মতো দেখতে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ভূমি হচ্ছে 250 কেন? কারণ আমাদের টোটাল দেওয়া আছে হচ্ছে 500 সেন্টিমিটার। তাহলে এখানে যেহেতু আমরা এ থেকে বি হচ্ছে অর্ধেক 250 সেন্টিমিটার। আর উচ্চতা আমরা এখানে পেলাম কেজি মিটারে 8125 কেজি মিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যেতে চাই তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। সেখানে আমরা 100 দিয়ে গুণ করে এটাকে কেজি সেন্টিমিটারে কনভার্ট করছি। তাহলে আমরা যে ক্ষেত্রফল পাইলাম এটা AB পাইলাম। এরপরে E এর ভ্যালু আমাদেরকে 2 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কয়ার দেয়া আছে। আর I হচ্ছে কি? I হচ্ছে আমাদের যে সেকশনটা দেয়া আছে সেই সেকশনের মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে আমাদেরকে যে সেকশনটা দেয়া আছে সেকশনটা হচ্ছে এখানে আমরা আগের চিত্রতে হচ্ছে 15 হচ্ছে B আর উচ্চতা হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে আমরা জানি কি BD³/12 B হবে প্যারালাল যে অক্ষের সাপেক্ষে আমাদেরকে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে সেটার প্যারালাল বাহু সেটা হচ্ছে 15 আর পারপেন্ডিকুলার হচ্ছে 30³/12। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা মোমেন্ট অফ ইনারশিয়ার মানটা পাবো 33750 সেন্টিমিটার টু দ্য পাওয়ার 4। আমাদের এই এককটা হচ্ছে সেন্টিমিটার টু দি পাওয়ার 4 এ হবে। আর আগের এককটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের সেন্টিমিটারে আর এটা হচ্ছে কেজি সেন্টিমিটারে। তাহলে এখান থেকে আমরা কেজি সেন্টিমিটার স্কয়ার পেলাম। তাহলে আমরা যদি আমাদের ভ্যালুগুলো এখন বসাই এখানে এটা সমান যেহেতু অবশ্যই এটা 0 আমরা এখানে বসাইছি 0। অন্য টিটা A অথবা টিটা C ও হইতে পারতো এটা আমরা যেটাই হোক না কেন একটা লিখবো আরকি। তাহলে টিটা A এর মানটা যেটা হবে A থেকে B এর মাঝখানে যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আছে সেটার ক্ষেত্রফল আমরা এখান থেকে ভ্যালুটা বসালাম AB 2 × 10⁶ হচ্ছে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি। তারপরে I এর ভ্যালু আমরা এখানে বের করলাম BD³/12 দিয়ে 33750 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তাহলে আমরা সাপোর্ট বিন্দুতে যেই স্লোপটা সেই স্লোপটা পাচ্ছি 0.001504 রেডিয়ান। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এটা পাবো। থিটা C এর মানও সেম হবে এক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি কি আমরা আগে এটা আলোচনা করে আসছিলাম আমাদের এমন একটা পয়েন্টে স্পর্শক আঁকতে হবে যেখানে স্লোপের মান 0 হবে। তাহলে সেটা সিম্পলি সাপোর্টেড সিমেট্রিক্যালি লোডেড বিমের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু। মধ্যবিন্দুতে আমরা যখন ইলাস্টিক কার্ভের মধ্যে
স্পর্শক অঙ্কন করব সেটার স্লোপটা 0 হবে। তাহলে অপর বিন্দু যেখানে আমাকে স্লোপ বের করতে বলবে সেই পয়েন্টের সেইখানকার স্লোপটা আমরা বের করতে পারবো এভাবে। নেক্সটে যদি আমরা ডিফ্লেকশন ক্যালকুলেশন করতে যাই তাহলে ডিফ্লেকশন আমাকে বলা হয়েছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন। এখানের ক্ষেত্রে আমাদের প্রথম লেকচারে আমরা খুব ভালোভাবে এটা আলোচনা করছিলাম কোথায় ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ডিফ্লেকশন ম্যাক্সিমাম হচ্ছে কিন্তু মধ্যবিন্দুতে। তো মধ্যবিন্দুতে ডিফ্লেকশন বের করতে গেলে আমাদেরকে এখানে একটু ট্রিক্স খাটাতে হয়, সেটা হচ্ছে কি আমরা বলছিলাম আমরা দ্বিতীয় উপপাদ্যটা যেটা ছিল হচ্ছে উলম্ব সরণের। এই উলম্ব সরণ সমান আমরা জানি কি দুইটা পয়েন্টের মাঝখানে যে দুইটা একটা হচ্ছে স্পর্শক বিন্দু আর একটা হচ্ছে উলম্ব সরণ বিন্দুর মাঝখানের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রফল এর মোমেন্টকে ইয়ে দিয়ে ভাগ করলে। তো এই ক্ষেত্রে আমরা আগের এই প্রথম ক্লাসে সেটা আলোচনা করছিলাম যেহেতু মধ্যবিন্দুতে আমাকে কি করতে হচ্ছে ডিফ্লেকশন বের করতে হচ্ছে, সর্বোচ্চ ডিফ্লেকশনটা যেহেতু মধ্যবিন্দুতে সে এবং আমরা বলছিলাম এখানে আমরা স্পর্শক অঙ্কন করব হচ্ছে কোথায়, যেখানে আমার সর্বোচ্চ ডিফ্লেকশন হচ্ছে সেখানে। তাহলে সেখানে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, স্পর্শকটা সবসময় হবে কি আমাদের উপরে যে নিউট্রাল অ্যাক্সিস আছে সেটার প্যারালাল। প্যারালাল যদি হয় তখন আমরা এই সাপোর্ট পয়েন্টে যে উলম্ব সরণ দ্বিতীয় উপপাদ্য ছিল কিন্তু উলম্ব সরণের। উলম্ব সরণ বলতে আমরা কি বুঝি? স্পর্শক থেকে ইলাস্টিক কার্ভ পর্যন্ত উচ্চতা। তাহলে এখানে যেহেতু ডিফ্লেকশন 0 তাহলে এখানে যে উলম্ব সরণ ডেলটা হবে ডেল ম্যাক্স হবে। তার মানে এখানে সর্বোচ্চ উলম্ব সরণ পাবো। যে পয়েন্ট আমরা স্পর্শক অঙ্কন করছি কিন্তু সবসময় এখানে আমরা বলছিলাম এই ক্ষেত্রে আমরা স্পর্শক অঙ্কন করব সবসময় যেখানে আমাকে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হচ্ছে সেখানে। তাহলে এখান থেকে আমরা যদি চিত্রের দিকে খেয়াল করি এখান থেকে এই উচ্চতাটা এবং এখান থেকে এই যে উচ্চতা সেটা অবশ্যই সমান হবে যেহেতু এটা স্পর্শকটা প্যারালাল আছে। ঠিক সেম এদিকের ক্ষেত্রেও সেম হবে। এই সাপোর্টের যে উলম্ব সরণ হবে সেই সরণ সমান এটা হবে। তাহলে আমরা যে কোনো এক পাশটা কাউন্ট করলে হচ্ছে। আমরা যদি এখানে যেহেতু এ আর বি বলছি তাহলে আমরা এখানে ২ নাম্বার উপপাদ্য অনুযায়ী বলছে কি একটা হবে স্পর্শক অঙ্কন বিন্দু আর একটা হচ্ছে উলম্ব সরণ পরিমাপ বিন্দু। তাহলে আমরা অ্যাকচুয়ালি ডিফ্লেকশন পরিমাপ করতেছি মধ্যবিন্দুতে। সেটা কিসের রেসপেক্টে? সেটাকে আমরা সমান বলছি এই এ পয়েন্টের অথবা সি পয়েন্টের উলম্ব সরণের সমান। তাহলে এখানে আমরা এটাকে ডেল এ বলতে পারি আর এটা তো ম্যাক্সিমাম আছে। তাহলে ডেল ম্যাক্স সমান আমরা ডেল ওয়াই ম্যাক্স উলম্ব সরণ আর ডিফ্লেকশনের এখানে ইকুয়েশন করতে পারি। ২ নাম্বার উপপাদ্য অনুযায়ী এই ইকুয়েশনে আমাদের তাহলে যেটা লাগছে সেটা হচ্ছে একটা স্পর্শক বিন্দু। এই ক্ষেত্রে সবসময় আমরা বলছিলাম কি স্পর্শক বিন্দু হবে মধ্যবিন্দু যেখানে আমাদের সর্বোচ্চ ডিফ্লেকশন হয়। আর উলম্ব সরণ বিন্দু হবে সাপোর্ট পয়েন্ট সর্বোচ্চ ডিফ্লেকশন পরিমাপ করার জন্য। তাহলে এখানে ২টা পয়েন্ট হচ্ছে একটা হচ্ছে বি পয়েন্ট একটা হচ্ছে এ পয়েন্ট। তাহলে এই এ থেকে বি এর মাঝখানের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রফলটা আমাকে কাউন্ট করতে হবে এই এ বি এর ক্ষেত্রে। তাহলে আমরা যদি সেটা আগেই আলোচনা করে আসছি স্লোপের ক্ষেত্রে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা করে আমরা বের করে ফেললাম, সেটা আগেও বের করছি। আই এর মানও আমরা বের করছি আগে বিডি কিউব বাই 12। এখানে যেটা হচ্ছে এক্স বারটা লাগবে। তাহলে এক্স বার আমরা উপপাদ্য সত্য অনুযায়ী হচ্ছে কি এক্স বার হবে উলম্ব সরণ যেখানে পরিমাপ করব সেখান থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের যতটুকু আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কাউন্ট করব ততটুকুর ভরকেন্দ্র। তাহলে এখানের ক্ষেত্রে আমরা হচ্ছে কি আমাদেরকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা স্পর্শক অঙ্কন করতেছি বি পয়েন্টে আর উলম্ব সরণ পরিমাপ করতেছি এ পয়েন্টে। তাহলে এখানে যে এক্স বারটা পরিমাপ করতে হবে সেটা হচ্ছে এক্স ওয়াই থেকে সরি এ বিন্দু থেকে। তাহলে আমাদেরকে এইখান থেকে এদিকের ভরকেন্দ্র পরিমাপ করতে হবে কতটুকুর জন্য? এ থেকে বি এর মাঝখানে যতটুকু ক্ষেত্রফল আছে অতটুকুর। তাহলে আমরা প্রথম সত্য পাইলাম আমাদের স্পর্শক বিন্দু বি আর উলম্ব সরণ বিন্দু এ। তাহলে এর মাঝখানে যতটুকু ডায়াগ্রাম আছে সেটার ক্ষেত্রফল আমরা বের করছি। এরপর হচ্ছে এক্স বার। তাহলে এক্স বার হচ্ছে কি এই যেহেতু এটা একটা ট্রায়াঙ্গেল ত্রিভুজ তাহলে ত্রিভুজের এই পাশ থেকে যদি আমরা যাই তাহলে এটার বর্গকেন্দ্র হবে 2/3 ইনটু বি। 2/3 ইনটু বি। তাহলে 2/3 বি হচ্ছে কত? এখানে বি হচ্ছে আমরা যতটুকু বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কাউন্ট করব ততটুকুর প্রস্থটা। তাহলে এখানে এই বিটা হচ্ছে অবশ্যই অর্ধেক যেহেতু আমরা এ থেকে বি পর্যন্ত কাউন্ট করতেছি। তাহলে এ থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে 250 500 সেন্টিমিটার অর্ধেক। তাহলে সেজন্য আমরা এখানে 250 সেন্টিমিটার লিখছি।
যতটুকু আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কাউন্ট করব, তাহলে হচ্ছে উলম্ব সরণ পরিমাপ বিন্দু, বি হচ্ছে স্পর্শক অঙ্কন বিন্দু। তাহলে এ থেকে বি এর মাঝখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ভরকেন্দ্র কোত্থেকে পরিমাপ করতে হবে? উলম্ব সরণ যেখানে পরিমাপ করব সেখান থেকে। উলম্ব সরণ পরিমাপ থেকে বিন্দু থেকে এটার ভরকেন্দ্র দূরত্ব হবে 2/3 ইনটু বি। তাহলে এখানে আমরা বের করতেছি উলম্ব সরণ এটা সমান আমরা এখানের পরিমাণটা বলতেছি। এইজন্য অনেকের এখানে প্রবলেম হতে পারে, যেহেতু ডিফ্লেকশন মাপন বিন্দু থেকে এদিক থেকে হয়তো অনেকে এক্স বারটা কাউন্ট করতে পারে। তাহলে অ্যাকচুয়ালি সেটা না। আমাদেরকে কাউন্ট করতে হবে হচ্ছে উলম্ব সরণ যেখানে পরিমাপ করতেছি। তো এই ক্ষেত্রে সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে সিমেট্রিক্যালি লোডেড বিম হয়, তাহলে আমাদের ডিফ্লেকশন পরিমাপ করার সময় আমরা স্পর্শক অঙ্কন করব সবসময় মধ্যবিন্দুতে, যেখানে ডিফ্লেকশনের মান সর্বোচ্চ। তাহলে এই যে মধ্যবিন্দুর ইলাস্টিক কার্ভের মধ্যবিন্দুতে এটাই হবে আমার স্পর্শক অঙ্কন করব। অন্য জায়গায় যেখানে আমরা পরিমাপ করব সেটা উলম্ব সরণ বিন্দু হবে। তাহলে এখানে যেহেতু সর্বোচ্চটা বের করতে বলছে, সেজন্য আমরা এ অথবা সি এর কথা বলছি। তাহলে আমাদেরকে এইটা এক্স বারটা পরিমাপ করতে হবে এ থেকে। আর যদি বলতাম এদিক থেকে হচ্ছে, দুই দিক থেকে অ্যাকচুয়ালি সেম হইতো আরকি। এটা আমরা সি বলতে পারতাম তখন। তাহলে এই অংশের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ভরকেন্দ্র হবে 2/3 অফ বি। বি হচ্ছে যতটুকু আমরা ডায়াগ্রাম কাউন্ট করব ততটুকু। এখান থেকে কাউন্ট করছি হচ্ছে অর্ধেক 250। সেজন্য এখানে 250 লিখলাম। এখান থেকে আমরা ভ্যালু পাইলাম 166.67 সেন্টিমিটার। ই এর ভ্যালু আমাদেরকে দেয়া আছে। আমরা যদি ডাটাগুলো পুট করি তাহলে পাচ্ছি কি ওয়াই ম্যাক্স এর মান হবে এই ক্ষেত্রফল। এখান থেকে আমরা এই ভ্যালুটা এখানে পুট করলাম। এরপরে হচ্ছে এক্স বার হচ্ছে এখানে থেকে আমরা এই ভ্যালু থেকে পুট করলাম। এরপরে ই এর ভ্যালু দেয়া আছে, আই এর ভ্যালু আমরা এখানে বের করছি 33750 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা যেই ম্যাক্সিমাম ডিফ্লেকশনের পরিমাণ পাচ্ছি ক্যালকুলেশন করে, সেটা হচ্ছে 0.25 সেন্টিমিটার। এই ক্ষেত্রে আমাদের লক্ষণীয় হচ্ছে কি আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে পজিটিভ। তাহলে এখানে ডিফ্লেকশনটা হবে কি পজিটিভ ডিফ্লেকশন। তো খুব সহজে আমরা এভাবে আমাদের সাপোর্ট পয়েন্টের এবং মধ্যবিন্দু সাপোর্ট পয়েন্টের স্লোপ এবং মধ্যবিন্দুর ডিফ্লেকশন ক্যালকুলেশন করতে পারি। তো আশা করি সবাই এতক্ষণ খুব মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখেছেন। সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যদি এই ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। তো সবাইকে আগামী লেকচার পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনা করি। ধন্যবাদ।